একটা কোম্পানি, একটা রিয়েল প্ল্যাটফর্ম যে কিনা শুরু করেছে প্রোডাক্ট বেস ডিরেক্ট সেলিং। তো সেক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে বিজনেসের মূল প্রাণ। আমরা যদি প্রোডাক্ট সম্পর্কে না জানি তাহলে আমাদের বিজনেসটা গ্রো হবে না। এর জন্য আমি বলবো প্রত্যেকটা ট্রেনিং, যতগুলো ট্রেনিং আছে সবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেক্ষেত্রে প্রোডাক্ট ট্রেনিং গুলো আমাদের সবার একটু গুরুত্ব দিয়ে অংশগ্রহণ করতে হবে। চলুন আমরা আমাদের আজকের সেশনে চলে যাই। দ্য হেলথ ইজ নট ওয়েলথ। তাহলে কি? সারা জীবন আমরা জেনে আসছি হেলথ ইজ ওয়েলথ। তাহলে এখানে বলা আছে দ্য হেলথ ইজ নট ওয়েলথ, তাহলে ওয়েলথটা কি? তাহলে এতদিন আমরা যা শিখে আসি তা কি ভুল ছিল? একটু জানি, তা ভুল ছিল না। কথাটাকে আমরা একটু ঘুরিয়ে বলবো, সেটা হচ্ছে দ্য গুড হেলথ ইজ ওয়েলথ। ভালো স্বাস্থ্যই হলো হচ্ছে সম্পদ। স্বাস্থ্যই সম্পদ না, সুস্বাস্থ্যই সম্পদ। যে ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী সেই সম্পদ করতে পারে। এবং পৃথিবীতে একটা ব্যক্তির জন্য যেটা হচ্ছে রিয়েল সম্পদ সেটা হচ্ছে তার স্বাস্থ্য এবং তার হচ্ছে প্রার্থনা। সৃষ্টিকর্তার প্রতি যে প্রার্থনাটা, যে যে ধর্মে থাকুক না কেন, যে প্রার্থনা সেটা হচ্ছে তার এবং হচ্ছে তার সুস্থতা। এজন্য বলা হয়, মুসলিমদেরকে বলা হয় যে আপনারা নামাজ পড়ুন, এটা আপনার সাথে যাবে। আর হচ্ছে আপনার পৃথিবীতে সুস্থ থাকার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে, সুষম খাদ্য খেতে হবে, নিয়ম মেনে চলতে হবে। লাইফ স্টাইলটা যেভাবে, যার ধর্মীয় অনুযায়ী যেভাবে চলার কথা সেভাবে চলতে হবে। যদি সেটাই করতে পারি তাহলে আমরা সুস্বাস্থ্য অধিকারী হতে পারবো। দ্য গুড হেলথ ইজ এ স্টেট অফ এ পার্সন ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এন্ড সোশ্যাল ওয়েলবিং। একটা পার্সনের জন্য গুড হেলথটা হচ্ছে একটা স্টেটের মতো। একটা বিশাল বড় একটা স্টেট যেমন একজন ব্যক্তির, ঠিক তেমনি গুড হেলথ হচ্ছে একটা ব্যক্তির জন্য সেটা, এটা ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি সব দিক থেকে আমরা যদি সুস্থ থাকি, সামাজিকভাবে যদি আমরা সুস্থ থাকি, তাহলে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে সুস্থ। তা আমি আশা করছি আমরা যারা এখানে আছি, আমরা যারা যুক্ত হয়েছি লাইভনের সাথে, আমরা সবাই এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এবং সোশ্যাল ওয়েলবিং সব জায়গাতে আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ। এর জন্য আমাদের দরকার নিয়মিত পরিশ্রম করা, নিয়মিত কাজ করা এবং লাইবনের স্বাস্থ্যসম্মত প্রোডাক্টগুলো ব্যবহার করা। আমাদের লাইবনের অসংখ্য প্রোডাক্ট আছে, তার মধ্যে কিছু হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে আজকে আমরা কথা বলি। So imagine that a person lose his health to earn money and he has to lose his saving to get his lost health back. আমরা যারা এই সমাজে অসংখ্য উদাহরণ দেখেছি যে অনেক ব্যক্তিগত আছে যারা তাদের ইয়াং বয়সে তারা পরিশ্রম করতে করতে সম্পদ করেছে এবং শেষের দিকে এসে তারা সেই সম্পদ আবার খরচ করেছে সুস্থতার জন্য। একটা সময় প্রচুর পরিশ্রম করেছে, স্বাস্থ্যের যত্ন নেয়নি, সুস্থ থাকার চেষ্টা করেনি, অখাদ্য কুখাদ্য খেয়েছে, লাইফ স্টাইল মেনটেন করেনি, যার কারণে আরেকটা সময় বয়সে গিয়ে সে অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ অবস্থায় সুস্থ হওয়ার জন্য আবার সারা জীবন যে সম্পদগুলো সে সঞ্চয় করেছে সেই সঞ্চয়গুলো সে খরচ করছে। কিন্তু আমরা চাই আমরা যেন আজীবন যতদিন বেঁচে থাকি আমরা যেন সুস্থ থাকি। এজন্য আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। সেই সাথে আমাদের কিছু খাদ্য, যেটাকে আমরা বলি খাদ্যই ঔষধ, ঔষধি খাদ্য, আমরা ওই ধরনের কিছু খাদ্য গ্রহণ করব যাতে করে আমরা আজীবন মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে পারি। এবার আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার জানবো, সেটা হচ্ছে আমরা একটু দেখে নেই হিউম্যান ভাইটাল অর্গান গুলো কি কি। আমাদের বডির কিছু ভাইটাল অর্গান আছে, যেমন ধরুন আমাদের ব্রেইন, আমাদের মাথায় থাকে, মাথার যে খুলির ভিতরে থাকে ব্রেইন, এটা আমাদের একটা ভাইটাল অর্গান। তারপরে আমাদের থাকে কি, আমাদের হার্ট থাকে বুকের মাঝখানে একটু বাঁ দিকে, বাঁ দিকে একটু আড়াআড়ি থাকে এই হার্ট। এই হার্টটা পাম্প করে বলে আমরা বেঁচে থাকি। যেদিন হার্ট বন্ধ হয়ে যাবে সেদিন আমরা মরে যাব। যার কারণে আমরা এখনো বেঁচে আছি, এই হার্ট আমাদেরকে বাঁচিয়ে রেখেছে পুরো বডিতে রক্ত সঞ্চালন করার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভাইটাল অর্গান, যেটা আমাদের পাকস্থলী, যেখানে আমাদের খাদ্য গিয়ে সঞ্চয় হয়। আমরা মুখ গহ্বর, মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবার খেলে সেটা আমাদের পেটে গিয়ে জমে, সেখান থেকে পুষ্টিগুণ আমাদের বডিতে চলে যায়। তাহলে এই পাকস্থলীটা আমাদের একটা ভাইটাল অর্গান। দেন আমাদের আছে দুই সাইডে দুইটা কিডনি রয়েছে। এই কিডনি আমাদের শরীরের জন্য অনেক বড়, অনেক উপকারী একটা অঙ্গ। এবং রয়েছে আমাদের ব্লাডার, যেখানে আমাদের প্রস্রাব জমে, এই ইউরিন ব্লাডার, এটা একটা ভাইটাল অর্গান। এবং রয়েছে আমাদের ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত। এই ক্ষুদ্রান্ত বৃহদান্ত হচ্ছে আমাদের বডির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই সাথে রয়েছে আমাদের লিভার, যেটাকে আমরা যকৃৎ বলি অথবা কলিজা বলি, এটা। তারপর হচ্ছে আমাদের লাংস, মানে ফুসফুস, দুই পাশে দুইটা থাকে, এই একজন আছে। এবং হচ্ছে আমাদের থাইরয়েড, যে থাইরয়েড গ্রন্থি,
এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের বডির ভাইটাল অর্গান। তো এই ভাইটাল অর্গানগুলো যদি কোনো কারণে ড্যামেজ হয়, বিকল হয়, যদি কাজ করতে অক্ষম হয়, তাহলে আমরা অসুস্থ হয়ে যাই। এবং একটা সময় আমরা এই কারণেও আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এগুলো বিদায় নেওয়ার জন্য যথেষ্ট কারণ হতে পারে, আমাদের মৃত্যুর কারণ হতে পারে। এবার আসুন, তাহলে কেন আমাদের এই অর্গানগুলো ড্যামেজ হয়? নাম্বার ওয়ান, টক্সিন, বিষ। বিষের কারণে আমরা বিষ কিভাবে গ্রহণ করি? বিভিন্ন রকম খাদ্যের মাধ্যমে বিষ গ্রহণ করি, কারণ এখন খাদ্যের মধ্যে কার্বাইড দেওয়া থাকে, ফরমালিন দেওয়া থাকে, অনেক বিষ মেশানো থাকে। আমরা বাজার থেকে যে তরি তরকারি কিনে আনি, ফলমূল কিনে আনি, এগুলোতে বিষ থাকে, যার কারণে আমরা এখন দীর্ঘদিন বেঁচে থাকি না, এগুলো খাওয়ার ফলে আমরা অসুস্থ হয়ে যাই। একটু চিন্তা করে দেখুন তো, আমাদের বাপ দাদা বা এর আগে যারা ছিল তারা কত বছর বাঁচতো? আমি আগে দেখতাম, যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম গ্রামের কোনো মানুষের চোখে চশমা নেই, তারা চোখে ভালো দেখতে পায়, তাদের ডায়াবেটিক নেই। এখন গিয়ে দেখি তাদের হাই প্রেশার, ডায়াবেটিক, আরো অনেক রকম সমস্যা থাকে। তাহলে এই যে শরীরে টক্সিন গুলো জমছে, এটা পুরো পৃথিবী জুড়েই এই একটা সর্বনাশা, এই একটা কারণ। আমাদের পৃথিবী থেকে এই টক্সিন গুলোকে রিমুভ করতে হবে। এর জন্য আমাদের সচেতন হতে হবে। আমাদের উচিত আমরা নিজেরা শাকসবজি চাষ করে খাওয়া। যেহেতু শাকসবজি চাষ করে খাওয়ার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের সেগুলোকে যথাসম্ভব যত্নের সাথে, সতর্কতার সাথে কেনাকাটা করে আমাদের খেতে হবে, টক্সিন গুলোকে রিমুভ করে। অথবা যদি আমাদের শরীরে টক্সিন ঢুকেই যায়, সেটাকে আমাদের বের করার ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকবো। দেন দ্বিতীয় কারণটা হচ্ছে কি? ফ্রি রেডিক্যাল। এই যে আমরা রাত জেগে থাকি, আমরা মোবাইল ফোন ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, আমাদের চারিপাশে যে মোবাইল ফোনের টাওয়ার রয়েছে, এই বিভিন্ন ডিভাইসের কারণে, বিভিন্ন যন্ত্রপাতির কারণে আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল গুলো জমতে থাকে। এই ফ্রি রেডিক্যাল আমাদের কোষের জায়গাটা নষ্ট করে দেয়, জায়গাটা বন্ধ করে দেয়, জায়গাটা দখল করে থাকে। যার কারণে এই ফ্রি রেডিক্যাল, জাস্ট এগুলো আমি কি বলবো, আবর্জনা আমাদের বডিতে থাকে। তো এই আবর্জনার কারণে আমাদের শরীরের পুষ্টিগুলো যত কোষে পৌঁছাতে পারে না। আমরা যদি আমাদের শরীর থেকে আবর্জনাটাকে, এই ফ্রি রেডিক্যালকে বের করতে পারি, ধরুন আপনার ঘরে যদি ময়লা থাকে, আপনার ঘরে দুর্গন্ধ আসবে, মাছি আসবে, কোনো জাম আসবে, কিন্তু আপনি যদি সেটাকে ফেলে দেন ডাস্টবিনে নিয়ে, তাহলে কি হচ্ছে, আপনার ঘরটা আবার সুগন্ধ আসবে, জীবাণুগুলো চলে গেল। ঠিক ওরকম আপনার শরীরের এই ফ্রি রেডিক্যাল গুলো আমাদের অসুস্থতার জন্য অনেক দায়ী, আমাদের এই অর্গান গুলোকে ড্যামেজ করার জন্য। দেন রয়েছে কি? প্রপার নিউট্রিশন। আমরা প্রপার নিউট্রিশন পাই না, বা যেটুকু আমরা কনজিউম করি সেটুকু আমাদের কোষে প্রপারলি পৌঁছায় না, আমাদের মলের সাথে বেরিয়ে যায়। ঠিক আছে? এই জিনিসগুলো, এই তিনটা ব্যাপার যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমাদের পক্ষে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব এবং বেঁচে থাকা সম্ভব। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা কি নিঃসন্দেহে চাই না যে আমরা এগুলো করব, সুস্থ থাকবো? তাহলে চলুন আমরা একটু মনোযোগী হই। আশা করছি আজকের সেশনটা আপনাদের ভালো লাগবে। এবার আসেন আমরা একটু জেনে নিই যে অনেকগুলো রোগের মধ্যে একটা রোগ আছে, নাম হচ্ছে ডায়াবেটিস। তাহলে এই ডায়াবেটিসটা কি? মোস্ট অফ ইউর ফুড ইজ ব্রোকেন ডাউন ইনটু সুগার অ্যান্ড রিলিজ ইনটু ইউর ব্লাড স্ট্রিম। হোয়েন ইউর ব্লাড সুগার গোজ আপ, ইউর প্যানক্রিয়াস রিলিজ ইনসুলিন। যখন আমাদের শরীরের মধ্যে ব্লাড সুগারটা বেড়ে যায়, মানে চিনিটা বেড়ে যায়, গ্লুকোজটা বেড়ে যায়, তখন আমাদের প্যানক্রিয়াস নামে একটা অর্গান আছে, যেটা আমি দেখি ওখানে ছিল, অগ্নাশয়, যেটা যকৃতের নিচে থাকে, সেখান থেকে ইনসুলিন রিলিজ হয়। ইনসুলিন একটা হরমোন, এই ইনসুলিনটা হচ্ছে কি, আমাদের এই ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখে। যদি কন্ট্রোল না হয়, যদি বেড়ে যায়, তাহলে সেটাকে বলে ডায়াবেটিস। তাহলে এই ইনসুলিনের কাজ কি? ইনসুলিন এক লাইক এ কি টু লেট দ্য ব্লাড সুগার ইনটু ইউর বডি সেল ফর ইউজ অ্যাজ এনার্জি। আমরা যে এনার্জি নিয়ে কাজ করি, শক্তি নিয়ে কাজ করি, এই শক্তিটা হচ্ছে সেই সুগার বা গ্লুকোজ। তাহলে এইটা, ইনসুলিনটা এই গ্লুকোজটাকে, এই সুগারটাকে আমাদের পুরো বডির সেলে পৌঁছাতে সাহায্য করে। তাহলে বুঝুন ইনসুলিনের কত গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা জানছি এখন কি ডায়াবেটিক সম্পর্কে। ওকে, ইফ ইউ হ্যাভ ডায়াবেটিক, ইউর বডি আইদার ডাজন্ট মেক এনাফ ইনসুলিন অর ক্যান্ট ইউজ দ্য ইনসুলিন। যদি ডায়াবেটিক হয়ে থাকে, তাহলে আমার বডি ইনসুলিন তৈরি করতে পারছে না, বা ইনসুলিন যেটা হচ্ছে সেটাকে প্রপারলি ইউজ করতে পারছে না। আমার প্যানক্রিয়াস যে ইনসুলিনটা তৈরি করছে, সেই ইনসুলিনটা প্রপারলি ইউজ হচ্ছে না, অথবা আমার প্যানক্রিয়াসটা তৈরি করতে পারছে না, যার কারণে আমার শরীরে গ্লুকোজটা বেড়ে যাচ্ছে। গ্লুকোজের এই যে বেড়ে যাওয়াটা, এটাকে আমরা বলি ডায়াবেটিস। তো এটাকে আমরা রোগ বলি, কিন্তু মূলত ডায়াবেটিক কোনো রোগ না, এটা হচ্ছে অসংখ্য রোগের মা। এই ডায়াবেটিক বিভিন্ন রোগের জন্ম দেয়। কিডনি রোগের জন্ম দেয়, হার্ট রোগের জন্ম দেয়, লিভার রোগের জন্ম দেয়, অন্ধত্বের জন্ম দেয়। হুম, একটা সময় এই পৃথিবী থেকে আপনাকে আউট করে দেয় এই ডায়াবেটিক। তাহলে বুঝেন কি সাংঘাতিক। আপনি যদি আপনার এই সুগারটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি দীর্ঘদিন বাঁচতে পারবেন।
সুস্থ থাকতে পারবেন। অনেকে বলে কি যে এই ডায়াবেটিক কোনো সুস্থ হওয়ার রোগ নয়, যার একবার হয়েছে তার আজীবন চলে। কিন্তু ডায়াবেটিক ভালো হয়, এই কথাটা অনেকে বিশ্বাস করতে চায় না। কেন চায় না? কারণ ডায়াবেটিক নিয়ে আমাদের দেশে অনেক রকম বাণিজ্য হয়। ডায়াবেটিকটাকে যদি পুষে রাখা যায়, যদি জিইয়ে রাখা যায়, তাহলে মেডিসিন ব্যবসা রমরমা হবে। যার কারণে ডায়াবেটিককে পুষে রাখে আমাদের দেশের যেই চিকিৎসা বিজ্ঞানটা রয়েছে, এই চিকিৎসা বিজ্ঞানের অজানা কিছু ব্যাপার বা কোনো একটা সিস্টেমের কারণে আমরা ডায়াবেটিককে পুষে রাখি, পুষে রাখতে বাধ্য হই। আমরা মনে করি ওটাই ডায়াবেটিকের ওষুধ। যেমন ধরুন, আমাদের ব্লাড সুগার যখন চেক করা হলো, বলা হলো 7, বলা হলো 8, 9, 10, 11 বা এর চাইতে বেশি, 12, 13, 14, 15 এরকম বেশি, তখন আপনাকে বলা হলো আপনার ডায়াবেটিক হয়েছে, আপনাকে মেডিসিন নিতে হবে। তো তারা মেডিসিন দেয়, যেই মেডিসিনটা হচ্ছে কি আপনার বাইরে থেকে ইনসুলিন দেওয়া, ট্যাবলেট অর ইনজেকশন, এটা বাইরে থেকে ইনসুলিন দেওয়া। তো এই ইনসুলিনটা দেওয়ার কারণে আপনার বডিতে যে প্যানক্রিয়াস আছে, সেই প্যানক্রিয়াস কিন্তু আর নতুন করে ইনসুলিন তৈরি করে না, কারণ সে দেখছে যে তো ইনসুলিন আছে। ও যেটুকু তৈরি করতে পারতো সেটুকু তৈরি করছে না। একটু বলুন তো, কোনো ব্যক্তি যদি কোনো পরিশ্রম ছাড়াই খাবার পায়, শুয়ে বসে খাবার পায়, সে কি কাজ করবে? করবে না। তো শুয়ে থাকতে থাকতে সে কি হবে, এক সময় তা অক্ষম হয়ে যাবে, অথর্ব হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের প্যানক্রিয়াসটা ধীরে 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 ওই বাইরের ট্যাবলেট, ক্যাপসুল বা ইনসুলিন ইনজেকশন নেওয়ার কারণে প্যানক্রিয়াসটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়, এবং একটা সময় সে আর ইনসুলিন তৈরি করতে পারে না। এবং আমাদের বডিও আস্তে 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 লিভার, হার্ট, চোখের সমস্যা, কিডনির সমস্যা হয়ে থাকে, এবং আমরা পৃথিবী ছেড়ে চলে যাই। বাট যদি একটু চিন্তা করে দেখেন, আমাদের প্যানক্রিয়াসটা যদি অ্যাক্টিভ করা যেত, অর আমাদের প্যানক্রিয়াস বা আমাদের অগ্নাশয় যেই পরিমাণ ইনসুলিন তৈরি করে, সেটা যদি সঠিকভাবে বন্টন করা যেত, আমাদের সেলে পৌঁছানো যেত, তাহলে কি মানে আমাদের বডির সেই অর্গানটা সুস্থ হতো, এবং অর্গান সুস্থ মানে আমি সুস্থ, আমি সুস্থ মানে ডায়াবেটিক ভ্যানিশ। তাহলে এই সমাধানটাই আমরা আজকে জানবো, যে ডায়াবেটিককে কিভাবে ভ্যানিশ করা যায়, সেই ব্যবস্থা আছে কিনা। একটু দেখুন, অনেকভাবে যদি বলি যে যেটা আমি বলেছিলাম, এটা হচ্ছে একটা চাবি, এটা সেলে পৌঁছায়, এটা ইনসুলিনটা রক্তে করে এটা সেলে পৌঁছায়, এটা চাবির কাজ করে, আমাদের সেলের মুখগুলোকে খুলে দেয়, সেলগুলোকে অ্যাক্টিভ করে দেয় এই ইনসুলিন। ওকে, এবার শুন, হোয়াট ইজ ইনসুলিন অ্যান্ড হোয়াট ডাজ ইট ডু টু দ্য বডি। বডির জন্য কি করেছিলাম একটু বলেছি। ইনসুলিন ইজ এ হরমোন ক্রিয়েটেড বাই ইউর প্যানক্রিয়াস। আমাদের বডিতে একটা প্যানক্রিয়াস আছে, যেটা আমি বলেছি, সেই প্যানক্রিয়াস তৈরি করে, এটা একটা হরমোন। এটা আমাদের শরীরের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ হরমোন। ওকে, এটা আমাদের ইট অলসো হেল্পস স্টোর গ্লুকোজ ইন ইউর লিভার, আমাদের লিভারে, আমাদের ফ্যাটে এবং আমাদের মাসেলে এটা স্টোর করতে সাহায্য করে। ফাইনালি ইট রেগুলেট ইউর বডিজ মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিনস। ঠিক আছে, তাহলে এইগুলো এই ইনসুলিনের কাজ। Okay. এবার আসুন, প্যানক্রিয়াসটা কি দেখুন, এই যে বাম পাশের চিত্রতে দেখা যায় আমাদের লিভারের নিচে একটা প্যানক্রিয়াস আছে। এই প্যানক্রিয়াসের বিটা সেল দেখুন, উপরে খেয়াল করুন, বিটা সেল কিন্তু ইনসুলিন রিলিজ করে। ইনসুলিন রিলিজ করে, এটা কি হয়, এটা ব্লাড সুগারে ডিক্রিজ করে। আবার দেখুন, যদি আলফা সেল হয়, সেখান থেকে কি হয়, এটা গ্লুকাগন তৈরি হয় এবং এটা ব্লাড সুগারকে বাড়িয়ে দেয়। তাহলে আমাদের ইনসুলিনটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্লাড সুগার অটোমেটিকলি বেড়ে যায়। যার কারণে ব্যালেন্স করার জন্য আমাদের ইনসুলিনটা দরকার আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে যদি আমাদের ইনসুলিন তৈরি না হয়, আমাদের এই যে প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করতে হবে। ধরুন আপনার একটা মেশিন আছে, যন্ত্র আছে, জং ধরে গেছে, মরিচা ধরে গেছে, তাহলে আমরা কি করি সেটাকে? কেরোসিন দেই, শিরিষ কাগজ দিয়ে মুছি, একটু গিরিস দিয়ে দিয়ে আমরা এটাকে সচল করার চেষ্টা করি, তাহলে সেই মেশিনটা আবার চলতে থাকে। ঠিক তেমনি আমাদের এই প্যানক্রিয়াস যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, বা সে যেটুকু ইনসুলিন তৈরি করছে তার ক্ষমতা অনুযায়ী সেটা যদি আমাদের সেলে না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ডায়াবেটিক হচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে। ওই যে একটু আগে বলেছিলাম, আমাদের বডির ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যাল গুলো কোষের মধ্যে গিয়ে বসে আছে। যদি আমরা কোনো কারণে আমাদের সেই ফ্রি রেডিক্যাল গুলো আউট করতে পারি, তাহলে আমাদের বডিতে যেটুকু ইনসুলিন তৈরি হয়, সেটা দিয়েও কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে, আমাদের বডি ইনসুলিনটা পেয়ে যাবে। ওকে, ওকে, আমরা তাহলে সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করুন, এখানে দেখুন, হোয়াট আর দ্য এফেক্ট অফ ইনসুলিন ডিফিসিয়েন্সি। তাহলে ইনসুলিন ডিফিসিয়েন্সি হলে কি হচ্ছে, আমাদের প্যানক্রিয়াস ডাজন্ট মেক এনাফ ইনসুলিন,
or doesn't make good use of it, এটা প্রপারলি মেনটেন করতে পারে না, তৈরি করতে পারে না। ঠিক আছে, এবার আসেন এর জন্য কি হয়। চোখের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, নিউরোপ্যাথির ক্ষতি হয়, ওকে, হার্টের সমস্যা হয়, ব্রেনের সমস্যা হয়। এই সমস্যাগুলো হয়, মেজর প্রবলেম গুলো হয় ডায়াবেটিক হলে। তাহলে এবার আসুন ডায়াবেটিস মেডিকেশন তাহলে কি হচ্ছে একটু খেয়াল করি আমরা। ঠিক আছে, তাহলে ইনসুলিন পিলস অথবা ইনসুলিন ইনজেকশন এগুলো আমাদের নেওয়া লাগে। তো সেক্ষেত্রে একটা সুপার ডুপার ফুড হচ্ছে আমাদের লাইবনের গ্লুকো কন্ট্রোল। এই গ্লুকো কন্ট্রোল শুধুমাত্র আপনার গ্লুকোজকে কন্ট্রোল করবে না, আপনাকে সুস্থ করে দিবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি বলি এই গ্লুকোজ কন্ট্রোল যদি কেউ কনজিউম করে তাহলে সে 3 মাসের মধ্যে সে মিষ্টি খেতে পারবে। এবং আমি বিশ্বাস করি ব্যক্তি ভেদে তার অবস্থা ভেদে 3 থেকে 6 মাসের মধ্যে তার প্যানক্রিয়াস অ্যাক্টিভ হবে এবং সে ইনশাল্লাহ সুস্থ হবে। এটা কি কি কাজ করে? ব্লাড সুগার নিয়ন্ত্রণে আনে, প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এটা কি করে? ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে। এটা কি করে? ইনসুলিনের ব্যবহারটাকে কমিয়ে আনে। এই জিনিসটা আমরা কিভাবে গ্রহণ করব? কোনো ব্যক্তি যদি ট্যাবলেট গ্রহণ করেন বা ইনজেকশন নেন তাহলে সেটার পাশাপাশি ব্যবহার করবে আমাদের এই প্রোডাক্টটা। ধরুন কোনো ব্যক্তি 2 বেলা ওষুধ নেয় তাহলে সেটা ব্যবহার করার প্রায় 10 দিন পরে সে সুগারটা মাপবে। মেপে যখন দেখবে যে সুগারটা আস্তে কমছে তখন সে 1 বেলা নেবে। এরপরে আবার 10-12 দিন পরে সে মাপবে, তখন সে আরো হাফ নিবে। এভাবে করতে করতে সে 1 মাসের মধ্যে ওই ঔষধটাকে বাদ দিতে পারবে। পরবর্তীতে এটা সে গ্রহণ করবে এবং একটা সময় এটা আর গ্রহণ করা লাগবে না। যদি কোনো ব্যক্তি ইনসুলিন নেয় সে 2 বেলা নিলে 1 বেলা নিবে, আস্তে আস্তে মেপে মেপে পর্যবেক্ষণ করে করে। এরপরে সে যেই পরিমাণ নেবে তার চেয়ে কমাবে, এভাবে কমাতে কমাতে সে বাদ দিবে। হুট করে কাউকে আমি বলবো না যে আপনারা ওই ওষুধটা বাদ দিয়ে এটা খান, কারণ তাহলে আপনার বডির ব্যালেন্স আসবে না, আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, এজন্য আপনি এটার পাশাপাশি খাবেন এবং একসময় সেটা বাদ দিতে হবে এবং পরবর্তী এটা খেয়ে কন্ট্রোল করবেন এবং একটা সময় এটা আর খাওয়া লাগবে না। আল্লাহ যদি চায় আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমরা জানলাম আমাদের গ্লুকো কন্ট্রোল প্রোডাক্ট সম্পর্কে। এবার আসুন গ্যাস ও হজমে অস্বস্তি সেটা কেন হয়? আমাদের প্রায় 90 ভাগ রোগের উৎস পেট থেকে। এই পেট যদি নিয়মিত পরিষ্কার রাখা যায় তাতেই আমরা বাঁচতে পারি গ্যাস্ট্রিক সহ অনেক রোগের হাত। তাহলে কেন হয়? এই যে আমরা ফাস্ট ফুড খাই, বাজার থেকে জাঙ্ক ফুড খাই, হ্যাঁ, এটাকে আমি বলবো সুন্দর মোড়কে পেঁচানো ময়লা আবর্জনা। মানে ময়লা আবর্জনা যদি সুন্দর প্যাকেটে পেঁচিয়ে আপনাকে আমি গিফট করি, আপনাকে দেই, প্রেজেন্ট করি, তাহলে কেমন হয় ব্যাপারটা? ঠিক আমি বলবো দেখতে সুন্দর, এটা একটা ময়লা আবর্জনা। কারণ এই জিনিসগুলো আমাদের বডির জন্য ক্ষতিকর, আমাদের পাকস্থলীর জন্য ক্ষতিকর। আমি যে বলেছিলাম আমাদের একটা ভাইটাল অর্গান হচ্ছে পাকস্থলী, সে পাকস্থলীর জন্য ক্ষতিকর। এই জন্য আমরা এই খাদ্যগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তো আমরা বিভিন্ন সময় তেলে ভাজা পোড়া খাদ্য, এই ফাস্ট ফুড বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য আমাদের গ্যাস, বদহজম বা গ্যাস্ট্রিক, বুক জ্বালা পড়া, এই সমস্যাটা একটাই হচ্ছে গ্যাস্ট্রাইটিস। এটা পাকস্থলীতে বিভিন্ন গ্রন্থি দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া ও বিভিন্ন পাচক পেশি দ্বারা মাত্রাতিরিক্ত নিঃসরণের কারণে পাকস্থলী প্রদাহ বা গ্যাস্ট্রিকের রোগ হয়। ঠিক আছে, তাহলে কেন হয়? খাওয়া দাওয়ার অনিয়ম, অতিঝাল, তৈলাক্ত খাবার দাবার, মদ্যপান, সাউন্ড ধূমপান, ক্লিয়ার তামাক, হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন কারণে এগুলো হয়। ঠিক আছে, তো বিভিন্ন কারণে এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে। তো ধূমপান ও তামাক জাতীয় খাবারের কারণে এটি হয়। আমরা এর জন্য অরুচি হয়, পেট ফাঁপা হয়, বমি বমি ভাব, জিভ হয়, সাদা ফুলে হয়, এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করি যাদের এই সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে এর জন্য কি দরকার? এর জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের টক্সিন ক্লিনজার। এই টক্সিন ক্লিনজার ওই যে আমাদের পেটের মধ্যে যে সমস্যাগুলো হয় আবর্জনা খাওয়ার কারণে, আবর্জনা বলতে আমাদের দেশের ভাজা পোড়া বা ফাস্ট ফুড খাওয়ার কারণে, সেক্ষেত্রে এই টক্সিন ক্লিনজার যদি খান আপনি, তাহলে আমি বলবো আমাদের বডিতে, আমাদের পাকস্থলীর মধ্যে চিপায় চাপা যে ময়লাগুলো দীর্ঘদিন জমে আছিল সেই ময়লাগুলো একদিনে বেরিয়ে যাবে। যেমন ধরুন আমরা আমাদের বডির কিন্তু যে ময়লা আছে উপরে, সেই ময়লাগুলো সাবানের মাধ্যমে পরিষ্কার করতে পারি, কিন্তু আমাদের ভিতরে চিপা চাপা প্যাচে প্যাচে যে খাবারগুলো আমরা খেয়েছি, সেই লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে যে চিপায় চাপা যে ময়লাগুলো জমে থাকে সেগুলো কিভাবে পরিষ্কার করবো? আবার আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, টয়লেটটা ক্লিয়ার হয় না, যার কারণে আমাদের ওই পাকস্থলীতে ময়লাগুলো দীর্ঘক্ষণ থাকার কারণে এটার বিষাক্তটা, বিষটা আমাদের শরীরে আবার চলে যায়। তাহলে এটার প্রধান কাজ হচ্ছে
আমাদের পাকস্থলীর ময়লাগুলোকে বের করা। আপনি রাতের বেলা খাবারের আধা ঘন্টা আগে এইখান থেকে 1 চামচ আধা ঘন্টা ভিজিয়ে যদি কনজিউম করেন, আপনি খেয়ে ফেলেন, গোটা দিয়ে খেয়ে ফেলেন, তাহলে পরের দিন সকালবেলা ঘুরতে ঘোটার পর আপনার মন ভরে টয়লেট, মানে আপনি প্রচুর পরিমাণে টয়লেট করেন। এতদিন যেই কোনো টয়লেট করতেন আমি বলবো তার সাথে বেশি বেশি টয়লেট করবেন, এবং ওই প্রথম দিন আপনার আরো 2 থেকে 3 বার টয়লেট হতে পারে। আমি বলবো যেদিন আপনি বাসায় থাকবেন প্রথম দিন আপনি সেদিন এটা খাওয়া শুরু করবেন। এরপর আস্তে আস্তে ঠিক মতো চলে আসবে, তখন আপনার ডেইলি 2 বেলা টয়লেট হবে, একবার সকালে একবার বিকেলে। এটা আপনার বডি থেকে টক্সিন বের করতে সাহায্য করবে। আমি আরেকটা কথা বলি, ওই যে আমাদের বডিতে ফ্রি রেডিক্যাল ছিল, যে ফ্রি রেডিক্যালের কারণে আমাদের শরীরে ইনসুলিনটা জায়গা মতো পৌঁছাচ্ছে না, এটা কিন্তু সেই ফ্রি রেডিক্যাল গুলোকে বের করতে সাহায্য করে। এটা আপনার শরীর থেকে টক্সিন বের করার কারণে কি কি হয় একটু খেয়াল করুন। গ্যাস্ট্রিকের উপকার হয়, হজম শক্তি বাড়ে, বুক জ্বালা পোড়া কমায়, আলসার ভালো হয়, এবং রক্ত পরিষ্কার করে, এবং হাই প্রেশার কন্ট্রোল হয়। যাদের প্রেশার হাই থাকে সেই হাই প্রেশার কন্ট্রোল করবে আমাদের এই টক্সিন ফ্রিজার। শুধুমাত্র যে পাকস্থলী বসে থাকেন তো না, আমাদের বডির অনেকগুলো কাজ হয়, আমাদের বডির লাবণ্যতা বাড়বে। তারপর বডি থেকে বিষ বেরিয়ে গেলে আপনার ত্বকের লাবণ্যতা বাড়বে, আপনার ত্বকে জেল্লা বাড়বে। কেন ক্যালসিয়াম? এই ক্যালসিয়ামটা আমাদের কেন দরকার? আমাদের ব্রেনের জন্য দরকার, আমাদের লিভারের জন্য দরকার, আমাদের চুলের জন্য দরকার, আমাদের হার্ট ভালো রাখার জন্য আমাদের ক্যালসিয়াম দরকার, আমাদের ইউরিনারি ভালো রাখার জন্য ক্যালসিয়াম দরকার, আমাদের স্টোমাক যে পেইন আছে এই স্টোমাক ভালো রাখার জন্য দরকার, আমাদের স্কিনটা যাতে শুকিয়ে যাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে তার জন্য দরকার। তাহলে আমরা একটু দেখি যে আমাদের ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি মানে ক্যালসিয়ামের অভাবে কি কি সমস্যাগুলো হয়। আমাদের জয়েন্ট পেইন হয়, আমাদের নখ ক্ষয় হয়ে যায়, আমাদের মাসেল পেইন করে, বিভিন্ন জায়গায় ব্যথা করে। এবার আসুন আমাদের ক্যালসিয়ামের গুরুত্বটা কি। আমাদের হার্ট, যে হার্টবিট, এই হার্টবিটকে ঠিক রাখার জন্য আমাদের ক্যালসিয়াম দরকার। আমাদের এটা কেন দরকার? আমাদের দাঁত, আমাদের হাড়, যে হাড্ডি আছে হাড়, এই হাড়ের ভালো রাখার জন্য আমাদের ক্যালসিয়াম দরকার। কেন দরকার? আমাদের মাসেল, এই যে মাসেল যে মুভ করে, এই মুভের জন্য দরকার, নইলে আমাদের জয়েন্ট কি হয়, লক হয়ে যায়। আমরা নাড়তে অনেকে বলি না, আমরা হাত নাড়তে পারি না, লক হয়ে যায়, আঙুল সোজা করতে পারি না, ক্যালসিয়ামের অভাব। দেন হচ্ছে কি, আমাদের আমাদের ব্লাড টু কোল্ড ক্লোট, আমাদের কেমন দরকার? এনেবল ক্যারিং মেসেজ বিটুইন, আমাদের নার্ভাস সিস্টেমে মেসেজ গুলো দ্রুত আমাদের আমাদের ব্রেইন থেকে মেসেজটা বডিতে, বডি থেকে ব্রেইনে, এই যে নার্ভাস সিস্টেমটা, এই সিস্টেমটা সচল রাখে আমাদের এই ক্যালসিয়াম। ওকে, তাহলে এবার আসুন, যদি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয়, যদি ক্যালসিয়ামের অভাব হয়, তাহলে কি কি হয়? সেই প্রবলেমগুলো হচ্ছে কি, মাসেল প্রবলেম করে, হ্যাঁ, তারপর হচ্ছে মাসেল ব্যথা করে, ক্র্যাম্প হয়ে যায়, হ্যাঁ, তারপর হচ্ছে কি আমাদের হাতে পেইন করে, আমরা হাঁটতে গেলে পেইন করে, হাঁটুর মধ্যে করে, কোমরে করে, পায়ের মধ্যে করে, কোন জায়গায় ব্যথাগুলো হয়। বলি যে এমনিতেই ব্যথা হয়, জোড়া ব্যথা হয়। আপনি দেখবেন যে এখন নামাজ পড়তে গেলে বেশিরভাগ লোক দেখবেন যে মসজিদের এক সাইডে সবাই চেয়ার নিয়ে বসে। সেই চেয়ার নিয়ে কেন বসে? কারণ তারা সুন্দরভাবে রুকু সেজদা করতে পারে না, সিঁড়ি বেয়ে উঠতে পারে না, কোমর ব্যথা, জয়েন্ট ব্যথা। এই জয়েন্ট গুলো ব্যথা হয় ক্যালসিয়ামের অভাবে। ওকে, তাহলে এই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমাদের ঘুম ঘুম ভাব হয়, আমাদের ভালো লাগে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, হ্যাঁ, খালি হাই চলে আসে, একটু পর পর কেমন যেন লাগে, ক্যালসিয়ামের অভাব। ঠিক আছে, তাহলে আমাদের যে শরীরের মধ্যে কোষপাসরা হয়, অনেকে এসে বলে চুলি হয়েছে, বা কি বলে খালি জায়গা চুলকাচ্ছে, বা দাগ হয়ে গেছে, তো এটার জন্য তারা কি করে, স্কিন ডাক্তার দেখা। কিন্তু সেক্ষেত্রে তার দরকার হচ্ছে ক্যালসিয়ামের। এই নখ এরকম ভঙ্গুর হয়ে যায়, অনেক বৃদ্ধ বয়সে মানুষ দেখবেন যে এরকম নখগুলো ভেঙে যাচ্ছে, এগুলো হচ্ছে কেন? ক্যালসিয়াম হবে। যে চুল পড়ে যাচ্ছে, আমাদের স্কাল্প খুশকি হয়ে যাচ্ছে, শুকিয়েছে, কেন? আমাদের এই ক্যালসিয়াম হবে। জায়গায় জায়গায় এই যে একজিমা হচ্ছে, কেন? ক্যালসিয়ামের অভাবে। তাহলে শুধুমাত্র ক্যালসিয়ামের অভাব আমরা বুঝতে পারি না বলেই আমরা বিভিন্ন রকম রোগে ভুগি। আমাদের এই যে দেখেন বাম দিকে যেটা আছে হেলদি বোন, এই হাড়ের মধ্যে এই ক্যালসিয়ামটা এভাবে থাকে, যখন ক্যালসিয়াম ক্ষয় হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়, তাকে বলা হয় অস্টিওপেনিয়া। তাহলে এই অস্টিওপেনিয়াটা কি? আস্তে আস্তে এটা ক্যালসিয়াম কমে যায় এবং হাড়টা ফাঁপা হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, তখন দেখা যায় কি হাড়টা ভেঙে যায়, সামান্য টোকাতে হাড়টা ভেঙে যায়। অনেক দেখবেন বৃদ্ধ বয়সে হাড় ভেঙে যায় এবং সেটা আর জোড়া লাগে না, কেন? আস্তে আস্তে বয়স বাড়ে এবং সেক্ষেত্রে ক্যালসিয়ামটা কমে। আমাদের বডি, যদি ব্লাড টেস্ট করেন ক্যালসিয়ামের অভাব পাবেন না, কারণ ব্লাড বডি থেকে ক্যালসিয়াম শুষে নিয়ে নেয়, কিন্তু হাড়ের মধ্যে ক্যালসিয়াম কমে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যদি খাই, তাহলে আমাদের এই হাড়ে ক্যালসিয়ামটা স্টোর হয়। এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, তারপর হচ্ছে কি বলে তিল, মূলা, কপি, ফুলকপি, এরকম অসংখ্য সোর্স আছে, সেখান থেকে আমরা ক্যালসিয়াম নিতে পারি।
কিন্তু আমরা সেক্ষেত্রে সেই জিনিসগুলো যদি প্রপার ওয়েতে না পাই, যদি সেগুলোর মধ্যে টক্সিন থাকে, তাহলে কোথেকে গ্রহণ করবো? আসলে ওটা জেনে নেই। এই যে বাচ্চাদের দাঁত এরকম হয় বা বড়দের দাঁত এরকম ক্ষয় হয়ে যায়, এটা হচ্ছে কি? ক্যালসিয়ামের অভাবে। দেখুন, মাড়ি, মাড়িতে রক্ত পড়ে, হ্যাঁ, মাড়িতে পুজ হয়, কেন? ক্যালসিয়ামের অভাবে। এই বিভিন্ন কারণে আমাদের ক্যালসিয়াম লাগে। এবার আসুন, ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে কিন্তু অনেকটা এই ক্যালসিয়ামের মতোই হয়। আমাদের এরকম দাঁতের সমস্যা হয়ে যায়, হ্যাঁ, তারপর হচ্ছে অনেক রকম সমস্যা হয়ে যায়। তাহলে এই যে ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট ফর অপটিমাল স্কেলেটাল হেলথ। আমাদের হাড়, আমাদের হাড়ের যত্নে ভিটামিন ডি দরকার। ভিটামিন ডি আমরা কোথায় পাই? এটার অনেক বড় একটা উৎস হচ্ছে সূর্য। তাহলে আমরা যদি সূর্যে হাঁটাহাঁটি করি, ধরুন সেটা যদি সকাল 10টা 11টা 12টার মধ্যে হয়, এটা হচ্ছে খুবই বেস্ট, ভালো। তো এই সময় আমরা ভিটামিন ডিটা নিতে পারি সূর্য থেকে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ব্যক্তির পক্ষে এই সময়টা হাঁটার সুযোগ থাকে না, বাইরে ঘোরার সুযোগ, আমরা জব করি বা গ্রামের মতো সুযোগ নেই, টাউনে থাকি। এই সমস্যাগুলো আমাদের রয়েছে, যার কারণে একটা সময় আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব বোধ করি। তাহলে এইটার একটা সমাধান হতে পারে আমাদের লাইবনের ক্যালডি। এই ক্যালডি আপনি যদি গ্রহণ করেন, তাহলে এটা আপনার সেই যেমন ভিটামিন ডি এর অভাব পূরণ করবে এবং আপনার ক্যালসিয়াম অভাব পূরণ করবে, মানে কম্বিনেশন, একসাথে দুটা জিনিস, এটা একদম ন্যাচারালি তৈরি। এইটা আপনারা পাচ্ছেন আমাদের লাইবনে। দ্য হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ আওয়ার বোন রিয়েলি অন এ ব্যালেন্স ডায়েট অ্যান্ড এ স্টেডি স্ট্রিম অফ নিউট্রিশন, মোস্ট ইম্পর্টেন্সি ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি। তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একত্রে আমরা পাচ্ছি আমাদের লাইবন ক্যালডি থেকে। এটা হচ্ছে একটা ফুড ক্যাপসুল। ওকে, তাহলে আর্থাইটিস কি একটু জেনে নেই। আর্থাইটিসও সেম অনেকটা কি হয়, জয়েন্ট পেইন। আর্থাইটিস ইজ derived ফ্রম দ্য গ্রিক টার্ম ডিজিজ অফ দ্য জয়েন্ট। জয়েন্টে ব্যথা করে, এই জায়গায় ব্যথা করে, এই জায়গায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, এটা হচ্ছে আর্থাইটিস। তাহলে এই ব্যথার জন্য, এই কষ্টের জন্য আমাদের অনেক সময় বিভিন্ন রকম সমস্যা করতে হয়। আমরা অনেক সময় একদিকে ঘুরেছি, করতে হয়, তখন আমরা ঘুরতে পারি। এই ব্যাপারগুলো আমাদের হয় আমাদের পায়ে, আমাদের হাতে, আমাদের হিপে, আমাদের নিচে দেখেন মানে পয়েন্ট দেওয়া আছে, এই যে এখানে, 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 হ্যাঁ, কোমরের যে দুই পায়ের যে হাড়টা, বোন যেগুলো জয়েন্ট, সেখানে হাঁটুতে এবং পায়ের পায়ের পাতায়, এই জায়গায় আমাদের এই ব্যথাগুলো আসে, আর্থ্রাইটিসের ব্যথাগুলো আসে। ঠিক আছে, এবার সাথে কি সমস্যা হয়? যেমন আমাদের কি হয়, পেইন হয় জয়েন্টে, আমাদের হিট হয়ে যেটা জায়গা, খুবই ব্যথা করে যেটা জায়গা, তারপরে অবশ হয়ে যায়, অসাড় হয়ে যায়, মনে হচ্ছে কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করে, ওর একটা জায়গা ফুলে যায়। তারপরে কি হয়, আমরা এই ফাংশন গুলো কাজ করতে পারি না। এটাও কিন্তু ওই যে আর্থারাইটিস একটা ব্যাপার। তাহলে এটা কি হচ্ছে, অস্থি সন্ধির প্রদাহ কমাতে সাহায্য করবে আমাদের একটা প্রোডাক্ট। সেই প্রোডাক্টটা কি আমরা এখন দেখবো। এটা আমাদের টেন্ডনের প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে, ক্ষয়ে যাওয়া হাড় পুনঃ গঠনে সাহায্য করে, তরুণ অস্থিকে রক্ষা করে ও মেরামত করতে সাহায্য করে, অস্থি সন্ধিতে লুব্রিকেটিং, আমাদের এই যে জয়েন্টের মধ্যে একটা পিচ্ছিল অংশ থাকে, সেটাকে তৈরি করতে আবার সাহায্য করে। শুকিয়ে গেলে ব্যথা হয়, ঠিক আছে। হাড়ে চির ধরে যায়, সেই চির ধরার ঝুঁকি কমাতে সাহায্য করে, অস্টিওপোরোসিস আর্থ্রাইটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই হচ্ছে সেই প্রোডাক্ট। এই প্রোডাক্টের নাম হচ্ছে আর্থোকিউর। আপনারা লাইফোনিক আর্থোকিউরটা নিয়মিত কনজিউম করলে এই সমস্যাগুলো আমরা থেকে কাটিয়ে উঠতে পারবো। আমরা অনেকে মনে করি কি, অনেক বড় ধরনের সমস্যা না হলে, বিছানায় না পড়ে গেলে আমরা কখনো কোনো সাপ্লিমেন্ট বা মেডিসিন খাই না। কিন্তু আমি বলবো প্রত্যেকটা সুস্থ ব্যক্তির জন্য আমাদের যে ক্যালসিয়ামটা রয়েছে সেটা গ্রহণ করা জরুরি, এবং এই যে আর্থোকিউর এটা গ্রহণ করা জরুরি। তাহলে আমাদের ওই যে সমস্যাগুলোর কথা বললাম, সেই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাবো। এবার আসলে আমরা জানবো আমাদের লাইবনের স্পিরুলা ফুড ক্যাপসুল সম্পর্কে। ওকে, তাহলে জেনে নিই স্পিরুলা কি। স্পিরুলা দা বেস্ট ডায়েট সাপ্লিমেন্ট, এটা হচ্ছে বেস্ট ডায়েট সাপ্লিমেন্ট। এটা FAO, এটা গুগলে সার্চ করলে পাবেন। তারা বলেছে 1971 সালে বলেছে দ্য বেস্ট ফুড ফর টুমরো, আগামী দিনের জন্য এটা একটা বেস্ট ফুড। FDA, ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছে দ্য বেস্ট নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। 1981 সালে একটা কনফারেন্স বা জরিপে তারা এটা ঘোষণা করেছে। আপনারা এই বিষয়গুলো যদি গুগল করেন তাহলে পেয়ে যাবেন। WGIFA বলেছে দ্য বেস্ট নিউট্রিশনাল ফুড, 1983 সালে বলেছে। 1990 সালে FDA আবার বলেছে দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন। প্রোটিন একটা বেস্ট সোর্স হতে পারে এই স্পিরুলা। আমি আপনাদেরকে একটা গোপন কথা বলি, যে গোপন কথাটা হচ্ছে, এটা গোপন না, ওপেনই বলা উচিত। গত বছর আমার ওয়াইফের ডেঙ্গু হয়েছিল। যখন তার ডেঙ্গু হয় তখন কিন্তু গত বছর সারা বাংলাদেশে অসংখ্য লোক ডেঙ্গু জ্বরে মারা গেছে, আমাদের প্রিয় ব্যক্তিরা মারা গেছে।
আমার বাসার দুই পাশেই প্রচুর রোগী ছিল। আমার বাসার পশ্চিম পাশের এক বাসায় একটা ছোট বাচ্চা ডেঙ্গু রোগীতে মারা গিয়েছিল। তো তখনকার কি হয়, আমাদের বাংলাদেশে অনেকগুলো হসপিটাল এই ডেঙ্গু রোগের সঠিক চিকিৎসাটা জানে না। গেলেই সাথে সাথে তারা আপনাকে একটা স্যালাইন দিয়ে দেয়, আপনাকে বোঝাচ্ছে যে আপনাকে ট্রিটমেন্ট চলছে। কিন্তু ব্যাপারটাকে জানেন, ওই স্যালাইনটা দেওয়ার কারণে এই স্যালাইন পানিটা আমাদের ফুসফুসে গিয়ে জমে, পরবর্তীতে সে আর দম ফেলতে পারে না, শ্বাসকষ্ট হয় এবং মারা যায়। আমি কি করেছি, আমার ওয়াইফের যখন ডেঙ্গু হয় আমি তাকে বলছি ভয় পেও না, আমি তোমার জন্য দেখি কি করতে পারি। আমার যেটুকু নলেজ আছে আমি সেটুকু দিয়ে চেষ্টা করেছি, কারণ আমি জানতাম স্পিরুনায় কি ধরনের কি কি উপাদানগুলো আছে। যার কারণে আমি কি করেছি, আমি আমাদের ওই সময় আমার কাছে স্পিরুনা ছিল না, আমাদের যিনি এই লাইবনের এমডি জনাব শাহাদাত হোসেন, আমি তাকে বলতে ভাই আমার স্পিরুনা দরকার, আমাকে একটা স্পিরুনা দেন। তো উনি বলে ঠিক আছে আমার কাছে আছে, আপনি নিয়ে যান। উনি আমাকে একটা স্পিরুনা দেয় এবং সেই সাথে উনি আমাকে আরেকটা প্রোডাক্ট দেয় যেটা গরুর দুধের শাল দুধ থেকে তৈরি হয়েছিল। এই দুইটার কম্বিনেশন আমি আমার ওয়াইফকে দিয়েছিলাম। প্রতিদিন 2 বেলা স্প্রে দিয়েছি এবং 1 বেলা করে ওই ক্যাপসুলটা দিয়েছি এবং তাকে কন্টিনিউ ডাবের পানি দিয়েছি এবং সেই সাথে তার গা মুছিয়েছিলাম এবং তাকে স্যুপ খাইয়েছি এবং তাকে স্যালাইন আমি খুলে রাখতাম তার কাছে, সে একটু পরপর স্যালাইন খেত এবং আলহামদুলিল্লাহ তার নাপা যেটা বলে প্যারাসিটামল, প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ লাগে নাই। আল্লাহর রহমতে হাসপাতাল নেওয়া লাগে, কিন্তু আমাদের বিল্ডিং এ অসংখ্য ব্যক্তি হাসপাতাল গিয়েছে, অনেক দেরি হয়েছে, আর আমার ওয়াইফ আল্লাহর রহমত 4 দিনে সুস্থ হয়ে গেছে। এটা আপনার অসংখ্য মেহেরবান। কিন্তু উছিলা ছিল কি, এই যে স্পেরুনা। আমি বলবো এখন আবার বাংলাদেশে সেই ডেঙ্গুর প্রভাব হয়েছে। আমরা প্রত্যেকের ঘরে ঘরে স্প্রেটা রেখে দিব, আমাদের এই লাইবরের স্প্রে সবার ঘরে রেখে দিব, এরকম বিপদের সময় খাবো। এবং বিপদ ছাড়াও যারা সুস্থ আছি প্রতি মুহূর্তে যদি একটা করে আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহর রহমতে ওরকম ডেঙ্গু ভাইরাস আমাদের কিছুই করতে পারে না। ডেঙ্গু থেকে শুরু করে অন্য যে কোনো ভাইরাস আমাদের বডিতে আক্রমণ করলেও আমরা দুর্বল হবো না, সেই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করতে পারবো। তাহলে বুঝেন ওদের কতটা এসেনশিয়াল। প্রোভাইড ভিটামিন আর মিনারেল, এটার মধ্যে অনেক ধরনের ভিটামিন মিনারেল রয়েছে। বলা হয়ে থাকে এই যে সমুদ্রের শৈবাল স্পিরুলিনা, এখানের এই সমুদ্র শৈবাল খেয়ে কচ্ছপ সমুদ্রের 200-300 বছর বেঁচে থাকে। তারা প্রপার পুষ্টি সেখান থেকে পায়। এই কচ্ছপকে নিয়ে গবেষণা করতে করতে কিন্তু এই যে স্পিরুলিনার খবর বিজ্ঞানীরা পেয়েছে এবং সেই স্পিরুলিনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখলো যেটার মধ্যে এত পরিমাণ ভিটামিন মিনারেল আছে যেটা দিয়ে একটা ব্যক্তি দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব, সুস্থ হবে। ওকে, এবার আসুন, আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে এই স্পিরুলিনা, যার কারণে নট অনলি ডেঙ্গু ভাইরাস, এই ডেঙ্গু ভাইরাস থেকে শুরু করে যে কোনো ভাইরাস, করোনা ভাইরাস থেকে শুরু করে অনেক বড় বড় ভাইরাসের বিরুদ্ধে ফাইট ফাইট করতে পারবো আমাদের বডি, কারণ আমাদের বডি ন্যাচারালি ইমিউন সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে। আমরা যখন যোদ্ধারা কি করে, তলোয়ার বা তীর আসতে তারা ঢাল যেভাবে ধরে, সেভাবে ঠিক তেমনি একটা ঢাল হয়ে যে ছাতা হয়ে কাজ করে আমাদের বডিতে। তাহলে আমরা আমাদের বডির ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য আমাদের এই সাপ্লিমেন্ট গুলো, এই খাদ্যগুলো নিয়মিত গ্রহণ করবো। এটা আমাদের একটা সলিউবল ডায়েটরি ফাইবার। এই ফাইবার আমাদের শরীরকে সুস্থ রাখবে। আমাদের সলিউবল ফাইবার হেল্পস লোয়ার কোলেস্ট্রল, কোলেস্ট্রলকে কমাবে আমার শরীর থেকে। ঠিক আছে, তাহলে এই বডির ভালোর জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো খাওয়া উচিত। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও ভালো রাখবে। যেহেতু আমরা আসলে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের আরেকটা প্রোডাক্টের কথা বলছি, হচ্ছে ক্যানো সয়া প্রোটিন পাউডার। এটা শুধুমাত্র প্রোটিন পাউডার না, এটা হচ্ছে ক্যানো সয়া প্রোটিন পাউডার। ক্যানোডার্মা লুসিডাম যেটাকে বলা হয় ঋষি মাশরুম, সেই মাশরুমের পাউডার, সেই সাথে রয়েছে আমাদের সয়াবিন, সেই সয়াবিনের পাউডার। সয়াবিনকে বলা হয় প্রোটিনের উত্তম একটা সোর্স, সেখান থেকে দুটার সংমিশ্রণ তৈরি। এটা আমাদের শরীরের হিমোগ্লোবিন বাড়াবে, শরীর রক্ত বাড়াবে, শরীরের শক্তি বাড়াবে। যেই মা সন্তানকে দুধ দেয়, দুধ খাওয়ায়, সেই মায়ের জন্য খুবই কার্যকর। যেই মা গর্ভবতী, সেই মায়ের জন্য খুবই কার্যকর। শরীরের জন্য অত্যন্ত আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আছে এটার মধ্যে। লো ফ্যাট যুক্ত তথা সয়াবিন ও দুধ দ্বারা প্রস্তুত একটি পুষ্টিকর খাদ্য পরিপূরক। শিশুদের বৃদ্ধি ও বিকাশ উন্নতি করা, যাদের বয়স 5 বছর থেকে শুরু করে উপরে সবাই এটা খেতে পারবে। শরীর অস্থিগুলির বৃদ্ধি ও গঠনের প্রক্রিয়া সাহায্য করে, আপনার হাড়কে মজবুত করবে, দাঁতকে মজবুত করে এই প্রোডাক্টটা। শারীরিক ওজন নিয়ন্ত্রণ, যারা স্থূল হয়ে গেছে তাদের শরীর থেকে টক্সিন বের করবে, তাদের অতিরিক্ত ফ্যাটকে দূর করবে। এইটা খাওয়ার ফলে সে ফিট হবে। আমি বলবো যারা ওজন কমাতে চান তারা রাতের বেলা ডিনার না করে এখান থেকে 1 গ্লাস গুলে খেয়ে ফেলেন। এটা গুলে খেলে এটার মধ্যে কোনো চিনি দিতে হবে না, এটার মধ্যে মিষ্টি রয়েছে, যে মিষ্টিটা ডায়াবেটিক লোকেরাও খেতে পারবে, এটা কোনো চিনি থেকে তৈরি নয়। তাহলে এটা আপনি 1 গ্লাস খেয়ে ফেলে আপনার ওজনটা কন্ট্রোলে আসবে, শরীরের সমস্ত বিকাশ প্রক্রিয়া উন্নতি করে। এটা খাওয়ার পর আপনার মধ্যে একটা শক্তি আসছে, একটা চার্মিং ভাব আসবে। ঠিক আছে, এবার আসলে আমরা একটু কথা বলবো আমাদের কিছু পুরুষদের ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। সেক্সুয়াল কিছু ডিজিজ আছে যেটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের সেই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন।
তো এই টেস্টোস্টেরন হরমোনটার কারণে আমরা পুরুষ যারা তারা পুরুষের এই টেস্টোস্টেরন হরমোনটা যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে সেই পুরুষের অনেক ধরনের ক্ষমতা কমে যায়, যেমন তারা পুরুষালী ভাবটা কমে যায় এবং তারা কি বলে কনজুগাল লাইফ দাম্পত্য জীবনে হ্যাপি হয় না। তা আমি বলবো আমাদের যে প্রোডাক্ট আছে এটা বিবাহিত পুরুষদের জন্য যাদের বয়স 30 বা 40 বা এর উপরে 40 50 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, তারা এটা গ্রহণ করতে পারেন। যেমন গতকালকে আমার কাছে একজন প্রোডাক্ট নিয়েছে যার বয়স অলরেডি 70 হয়ে গেছে, তিনি এটা নিয়েছে। আমি আশা করছি তার কাছ থেকে আমি 2 1 দিনের মধ্যে ফিডব্যাকটা জানবো। তো এটা কি করে, এটা আপনার পুরুষদের শুক্রাণুটাকে বৃদ্ধি করে, যারা সন্তান জন্মদানে অক্ষম, সন্তান জন্ম নিতে পারে, যাদের শুক্রাণুতে কি বলে আমাকে একটু হেল্প করুন, আমার কথা কি শোনা যাচ্ছে? যিনি কোহোস্ট আছেন একটু হেল্প করুন আমাকে, আমার কথা শোনা যাচ্ছে? ওকে। তাহলে কি হচ্ছে, এটা স্থায়ীভাবে বৃদ্ধি করে এবং দুর্বল অক্ষম নার্ভ সমূহকে কর্মক্ষম করে। ঠিক আছে। তারপর হচ্ছে হরমোন নিঃসরণ স্বাভাবিক করে, যেটা টেস্টোস্টেরন হরমোনটা সেটা হরমোনাল ব্যালেন্স ফিরিয়ে আনে এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্রিয়াশক্তি বৃদ্ধি করে, যার ফলে একজন পুরুষ বলতে যা বোঝায় সেই পুরুষের পুরুষালী ব্যাপারটা চলে আসে এবং এটা স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক আনয়ন করে। আপনারা জানেন অনেক সময় যে দেখতে সুন্দর সুঠাম দেহি একজন পুরুষের স্ত্রী ভেগে গেছে, চলে গেছে দারোয়ানের সাথে, ড্রাইভারের সাথে, কেন? কারণ তারা তাদের দাম্পত্য জীবনে সুখী না। এর জন্য বলবো মানুষের অসুস্থ হলে যেমন সুস্থ হতে হয়, ঠিক এটা একটা সমস্যা, অসুস্থতা। আপনার সুস্থ হওয়ার জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত এই প্রোডাক্টটা, যারা পুরুষ রয়েছে আমাদের উচিত এই প্রোডাক্টটা গ্রহণ করা। তাহলে এই প্রোডাক্টটা গ্রহণ করলে আমরা পুরুষরা সুস্থ থাকবো। ওকে। আমি আরেকটা হেলথ আইটেমের কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের টুথপেস্ট। অসাধারণ একটা টুথপেস্ট। এটা যারা অত্যাধিক চা খেয়েছে, দাঁতে দাগ পড়ে গেছে, যারা স্মোক করছে, তারা এটা যদি নিয়মিত দাঁত ব্রাশ করে 5 থেকে 10 মিনিট ধরে সে দাঁতটা ব্রাশ করবে, তার মুখের দুর্গন্ধ চলে যাবে, তাদের তাদের মাড়ি শক্ত হবে, যাদের মাড়ি দিয়ে পুজ পড়ে যায় এবং দাঁতের মাড়ি লুজ আছে, তাদের মাড়ি শক্ত হবে, মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে, দাঁত শক্ত হবে। এটার মধ্যে ক্যালসিয়াম রয়েছে দাঁতের শক্ত হওয়ার জন্য। এবং দাঁতে যাদের ব্যথা করছে মাড়িতে, একটু টুথপেস্ট লাগিয়ে যদি সে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলে বা ব্রাশ করে ফেলে, আস্তে আস্তে তার সেই দাঁতের মাড়িটা ভালো হয়ে যাবে। আমরা আমাদের ট্রেনিং এর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেক্ষেত্রে আমি, আপনারা যারা আমার সাথে ছিলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে মনোযোগ দিয়ে শুনেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সবার সুস্থ সুন্দর জীবন কামনা করছি এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।